আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 93। স্কুলগুলোতে বাঁধ ভাঙা আনন্দ। করোনা বাড়ায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বিএনপির সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, গুলিবর্ষণ। আন্দোলন শুরু হয়েছে, খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতন না হওয়া পর্যন্ত চলবে, বললেন মির্জা ফখরুল। বিএনপিও নির্বাচনে আসবে, তবে গাধার মতো পানি ঘোলা করে, বললেন ওবায়দুল কাদের। বিদেশে যেতে জেলে গিয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে, আবারও বললেন আইনমন্ত্রী। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 500 ঘর। 31st নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে বার ও ডিস্কো পার্টি। নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ কাল। ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের শিক্ষা বোর্ডগুলোতে এসএসসিতে এবারে গড় পাশের হার 93.58। জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন। করোনার কারণে যথাসময়ে পরীক্ষা না হতে পারলেও গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। শতভাগ পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা 5,494টি। একজনও পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 18টি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন, 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কতগুলো বিষয়ে হবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। করোনার প্রাদুর্ভাবের কারণে নভেম্বরে হওয়া 2021 সালের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশ করেন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এসএসসিতে অংশ নিয়েছে 22,40,995 শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে 20,96,546 জন। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন। পাশের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে 97.52। মাদ্রাসা বোর্ডের গড় পাশের হার 93.22। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 88.49%। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে এবারে আমরা পরীক্ষায় 3টি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল। এই সব কারণে আমাদের পরীক্ষার্থীরা হয়তো তারা অনেক বেশি ভালো করেছে তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে। কিন্তু এই ভালো হওয়া মানেই আমাদের এবছর শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মাত্র 30 দিনে ফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সেই সাথে বলেন, 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়ার ইচ্ছে আছে তাদের, তবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। একটু এই জানুয়ারি ফেব্রুয়ারি যাবার পরে আমরা অবস্থাটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা সেখানেও কি শুধুই নির্বাচনিক বিষয়ের উপর নেব, নাকি সংক্ষিপ্ত সিলেবাসে যতগুলো সাবজেক্ট পড়াচ্ছি তার সবগুলোতেই পরীক্ষা নিতে পারবো। যদি সবগুলোতে নেওয়া যায় তাহলে ভালো। সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার কথাও জানান শিক্ষামন্ত্রী। অভিভাবকেরা তাদের সন্তানদেরকে টিকা দেবার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এসএসসিতে কাঙ্ক্ষিত ফল পেয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতেছিল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর রিকগনিশন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল সহ নামি দামি স্কুলগুলোয় শিক্ষার্থীরা নেচে গিয়ে ফলাফল উদযাপন করে। ভালো ফলের পেছনে নিজ নিজ অভিভাবক ও শিক্ষকদের কৃতিত্ব দেয় শিক্ষার্থীরা। এই উচ্ছ্বাস শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সাথে উত্তরণের। করোনার কারণে এবারের এসএসসি পরীক্ষা হয়েছে অনেকটা নিরুত্তাপভাবে, তবে ফলাফল জানার উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা। অনলাইনে ফলাফল প্রকাশ হলেও সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয় শিক্ষার্থীরা। করোনা মহামারীর বাস্তবতায় এবারে পরীক্ষার সিলেবাস ছিল সংক্ষিপ্ত এবং সীমিত, কিন্তু আনন্দ উচ্ছ্বাসের ভাষাগুলো একেবারেই বাধাহীন। শিক্ষার্থীদের আশা শিক্ষা জীবনের প্রতিটি স্তরে এভাবে সাফল্য এসে ধরা দেয়। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 1963 জন। শতভাগ পাশ করা এ প্রতিষ্ঠানে জিপিএ 5 পেয়েছে 1633 জন। সন্তানের সাফল্যে খুশি অভিভাবকরাও। যতটা ভয় পেয়েছিলাম এক্সামে তার তুলনায় খুবই ভালো হয়েছে এবং
রেজাল্ট আশানুরূপ হয়েছে আমাদের। ইচ্ছা আছে এই রেজাল্টের পাশাপাশি আমাদের পড়ালেখার জন্য যে ল্যাকিংসটা রয়ে গিয়েছে সেটা যেন ঘাটতিটা আমরা পূরণ করতে পারি এবং সামনে আরও আগাতে পারি। যেহেতু 2 বছর আমাদের একটা অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছিল, আমরা ওই সংক্ষিপ্ত সিলেবাস যেটাই হোক সবাই অনেক ছোট করে দেখছে, কিন্তু আমাদের কাছে সেটা অনেক কিছু ছিল। করোনা পরিস্থিতির মাধ্যমে যে এই পরীক্ষা হয়েছে, এর মাঝে আমার মেয়ে যে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, এজন্য আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। আর এ ফলাফলকে সাফল্যের ধারাবাহিকতা বললেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমার স্কুলে তো অনলাইন ক্লাস কখনোই বন্ধ ছিল না এবং খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। আমাদের 100% পাস করেছে। এর মধ্যে আমাদের যারা আসলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল 5 জন চলে গিয়েছে, 3 জন পরীক্ষা দেয় নাই আর 2 জন বিদেশে চলে গিয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2625 জন, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1965 জন শিক্ষার্থী। বর্তমানে অটো পাস দেওয়ার থেকে কয়েক লক্ষ গুণ অনেক ভালো ছিল এটা। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। ইচ্ছা আছে এখন সামনে এনডিসি, নর্ডেম কলেজ, যেটা সবার আশা, তারপর ডিফেন্স বা ইঞ্জিনিয়ারিং এসব জায়গায় যাওয়া আর কি। 98 থেকে 100% পাশ করেছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস সহ নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শীতের শেষে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইন কার্যক্রমের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ যেন টিকার বাইরে না থাকে, সেজন্য টিকা কার্যক্রম তৃণমূল পর্যায়ে নেয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে 2022 সালের নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রথমে 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বোর্ড চেয়ারম্যানগণ। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ফলাফল গ্রহণ করেন। এরপর অনলাইনে সবার জন্য ফলাফল উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে 9 জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে 2022 সালের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 4.25 কোটি শিক্ষার্থীর হাতে প্রায় 35 কোটি নতুন বই এই বছরের শুরুতেই পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শীতের শেষে করোনার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নানা উদ্যোগ জোরদার করার আহ্বান জানান। অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়। কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থাটা নিতে হবে। টিকা কার্যক্রম জোরদার করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। কমিউনিটি ক্লিনিক সেন্টারগুলি আছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সারা বাংলাদেশে, তার মাধ্যমে টিকা প্রদান কর্মসূচিটা যেন চালু রেখে সেটা যেন অব্যাহত থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়েও মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে। কারণ নতুনভাবে যাতে আবার সংক্রমিত না হয় তার ব্যবস্থা এখন থেকে আমাদের নিতে হবে। কাজে কেউ যেন টিকার বাইরে না থাকে, সবাইকেই কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে। এবং সেটাও আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা টিকা কার্যক্রমটা একেবারে তৃণমূলে নিয়ে যেতে চাচ্ছি। 75 পরবর্তী সরকারগুলোর দীর্ঘ 21 বছর ধরে শিক্ষার উন্নয়নে দৃষ্টি না দেওয়ার সমালোচনা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যারোনটিক সেন্টার বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে ভবিষ্যতে দেশেই হেলিকপ্টার যুদ্ধ বিমান তৈরির আশাবাদও জানান তিনি। রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2021। এতে 12 জন নারী অফিসার সহ মোট 54 জন ক্যাডেটকে কমিশন পদক দেয়া হয়। শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ ফ্লাই পাস্টও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম সহ নানা যুদ্ধাস্ত্র আমদানির কথাও জানান তিনি। অতি সম্প্রতি বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে ভিএসআর হাব ও টার্মিনাল স্টেশন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সহায়তায় এই ভিস্যাট হাব ও টার্মিনাল স্টেশনের মাধ্যমে বিমান বাহিনীর ঘাঁটি ও ইউনিট সমূহের মধ্যে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ স্থাপন করা হবে। আগামীতে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ক্রয় করবার প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন দুর্যোগে বিমান বাহিনীর অসামান্য ভূমিকার পাশাপাশি শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। অনেক ক্রিটিক্যাল জায়গা যেখানে অন্য কোনো দেশ যেতে সাহস পায় না, আমাদের সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনী সেসব জায়গায়ও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। পরে আওয়ামী লীগের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ, পরে টিয়ার শেল ছোড়ে। এতে আহত হয়েছে অনেকেই। ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি নেতাদের অভিযোগ, গদি হারানোর ভয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। সিরাজগঞ্জ থেকে আরাফাত রাহুলের ছবিতে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, সাথে ছিলেন প্রতিনিধি হারুনুর রশিদ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের সমাবেশে আসার পথে নেতাকর্মীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শহরের কয়েকটি জায়গায় সহিংসতা হলেও বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়। সংঘর্ষ ও হামলাকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। দীর্ঘ 10 বছর পর সিরাজগঞ্জে সমাবেশ হওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। এখন তাকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতারা। আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনারা আমার ভোটের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন। গত 3 বছর যাবত তাকে কারাবন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র এই বর্তমানের অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। বেগম খালেদা জিয়াকে যদি চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বেগম খালেদা জিয়াকে যদি মুক্তির ব্যবস্থা করা না হয়, বিএনপির কর্মী হিসেবে আমরা অনুরোধ করতে চাই এক দফার আন্দোলন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, সমাবেশে আসার পথে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আজকে যেমন আমাদের উপর আক্রমণ করেছে সেরকম আক্রমণ হবে। আমরা যুদ্ধ করব, আমরা তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করব। আসুন আমরা যুদ্ধ করি, যুদ্ধ করে বেগম খালেদা জিয়াকে এবং হৃদ গণতন্ত্রকে ফেরত আনি। নেতারা বলেন, মানুষ এখন আর নৌকায় ভোট দেয় না। বিএনপি ইউপি নির্বাচনে না গেলেও বিভিন্ন স্থানে নৌকার ভরাডুবি হয়েছে। সরকারের সময় শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন নেতারা। করোনার কারণে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মাঠ পর্যায়ে আবারও চাঙ্গা বিএনপি। উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরাও। তৃণমূলের নেতাকর্মীদের একটাই চাওয়া, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যেন প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সিরাজগঞ্জ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনে কোনো ছাড় নয়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ঠাকুরগাঁওয়ের সমাবেশে তিনি কথা বলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলার সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার সুযোগের জোর দাবি জানান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে সমাবেশ করে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর এই সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থা। যতদিন পর্যন্ত আমরা
এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের বিভাসুন্দর নেতা তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ে ফিরে যাব না। আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠেও সমাবেশ করে বিএনপি। এতে বিনা ভোটে সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধরনের স্বৈরাচার কর্তৃত্ববাদীরা কোনোদিনও জনগণের পক্ষে মত দেয় না। তারা ক্ষমতায় থাকার জন্য তাদের মতো করে চলে। সুতরাং আমি মুক্তিও চাই না, আমরা মুক্তি আনবো। আমরা এমন পরিবেশ সৃষ্টি করব দেশনেত্রীকে মুক্তি দিতে তারা বাধ্য হবে। অন্যদিকে কিশোরগঞ্জের আজিমউদ্দিন হাই স্কুল মাঠেও একই ইস্যুতে সমাবেশ করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। পানির মতো সারা বাংলাদেশে আসতে পড়তে বাঘের ময়দানে রাস্তা ঘাটে সেই ভাগ ভাঙা পানির স্রোত ইনশাআল্লাহ আপনি ডক্টর দোষ উল্টে দিয়ে আমরা পাঠাবো। খাগড়াছড়ির সমাবেশে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে বলে জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না। মেহেরপুরের সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবদিন বলেন, সংবিধানের ১০৪ ধারাতেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে সরকার। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপি নেতাদের অভিযোগ, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের মানববন্ধনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। এদিকে অপর এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জনিং করা হয়েছে। পয়জনিং এর বিষয়টি ফাঁস হবার শঙ্কায় তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়। সরকার পতন ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না। রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন বলে দাবি করেন বিএনপির নেতারা। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন বিরোধী নেতারা। তাদের যে নির্দয়তা, তাদের যে নির্মমতা, বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে তারা যা শুরু করেছেন এর চাইতে প্রহসন আর হতেই পারে না। বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতির মধ্যে আমাদের আর পিছনে ফেরার কিছু নেই, আমাদের আর কোনো দিকেই যাওয়ার কিছু নেই। আমাদের এখন যেভাবেই হোক সংগ্রামের দৃঢ় প্রত্যয় নিয়ে রাস্তায় থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। আসলে খালেদা জিয়ার উপর প্রয়োজন, আর সেই ভয়ে বিদেশে গেলে আধুনিক চিকিৎসা শাস্ত্রে যদি শনাক্ত হয় যে she has been poisoned, তাহলে তো আন্তর্জাতিক বিশ্বে তার কি অবস্থা হবে? সে ভয়ে খালেদা জিয়াকে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিও নির্বাচনে আসবে, তবে গাধার মতো পানি ঘোলা করে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে ফিরেই চিকিৎসার জন্য আবেদন করতে হবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সমন্বয় সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, বিএনপির এখন একটাই কাজ, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও সাফ জানান তিনি। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। গাধা পানি গোলা করে পানি খায়, বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো, তাদের নির্বাচনে আসার মতলব হচ্ছে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা।
নির্বাচন কমিশন আইন এখনই হচ্ছে না, তবে ভবিষ্যতে হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি। প্যান্ডেমিকে তো গোটা বছরটা বা এই সময়টা চলে গেছে, এই সময়ে আইন করার মতো পরিস্থিতি ছিল না বলেই হয়নি, তাই বলে ভবিষ্যতে হবে না একথা আমরা বলছি না। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, চিকিৎসা নিয়ে বেগম জিয়ার নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই। এখন মানবিকতা দেখাতে গেলেও আমাকে এখন আইনের ইয়েতে বলেছে। দেখেন, আপনি যেটা বললেন যেটা কেমন কথা, ওনাকে আবার জেলে যেতে হবে, এটা আইনের কথা। এখন আমি তো আইনের বাইরে যেতে পারি না, তো সেই কারণেই ওনারা এখন, আমি তো ওনাদের আইনি পরামর্শক না, ওনারা এখন দেখতে পারেন আইনটা পড়ে যে ওনাদেরকে কি করতে হবে। মানবিক বিবেচনে বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ প্রধানমন্ত্রী স্থগিত রেখেছেন বলেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার আত্মীয় জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। একটা দরখাস্ত। করোনায় মৃত্যু শনাক্ত দুটোই বেড়েছে। সারা দেশে কোভিড-19 মারা গেছেন আরও 7 জন। এ নিয়ে এ পর্যন্ত 28,070 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 22,667টি নমুনা পরীক্ষায় আরও 509 জনের শনাক্ত হয়েছে। দীর্ঘদিন পর শনাক্ত 500 ছাড়িয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 15,85,027 জন। নতুন সুস্থ 395। এ নিয়ে মোট সুস্থ 15,48,811। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.25, সুস্থতার হার 97.72 এবং মৃত্যুর হার 1.77%। 31st নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সকালে রাজারবাগে মহামারীতে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি স্বরূপ করোনা ইনসিগনিয়া উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে 31st নাইটের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ওই রাতে উন্মুক্ত স্থানে সকল ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বলেন, বন্ধ থাকবে সকল ধরনের বার এবং একই সময়ে হোটেলে ডিজে বা ডিস্কো পার্টির আয়োজন করা যাবে না, পটকা ও আতশবাজিও ফোটানো যাবে না। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। শুক্রবার বিকেলে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 95-1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 2018 সালের 3রা ফেব্রুয়ারি 22তম প্রধান বিচারপতির শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। 47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবারই অবসরে যান সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে ছুটিতে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কর্মজীবন শুরু 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদানের মাধ্যমে। 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1998 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। 2009 সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2013 সালের 28 মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কারো প্রতি বিরাগভাজন না হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে সুপ্রিম কোর্ট ভবন মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা যা দেখবেন তাই রিপোর্ট করবেন, এমনটাই প্রত্যাশা। তার আমলে অনেক রিপোর্ট হয়েছে যেগুলো তার রাতের ঘুম নষ্ট করেছে। তারপরও তিনি এগুলোতে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। ভবিষ্যতেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সৈয়দ মাহমুদ হোসেন। বিশ্বকে আরো বেশি বাসযোগ্য করতে এবং মানুষের কল্যাণে কাজ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল 2020 অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি। তিনি বলেন, গত কয়েক বছরে অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি করেছে বাংলাদেশ। দেশের তরুণরাও এই অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি বলেন, সারা বিশ্বের তরুণরা তাদের নিত্য নতুন আইডিয়া ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে পৃথিবীকে আরো বেশি সুন্দর করে গড়ে তুলতে পারে।
President of the People's Republic of Bangladesh, His Excellency. হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় এসপি ও সদর থানার ওসি সহ ৫৪ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ আবেদন জানান। শুনানি শেষে বিচারক মামলাটির বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার আসামিরা হলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস.এম. মুরাদ আলী, সদর থানার ওসি মোহাম্মদ মাসুক আলী, ডিবির ওসি আল আমিন, ওসি তদন্ত দৌস মোহাম্মদ, এসআই নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পি রুদ্রপাল ও এএসআই আলমগীর হোসেন সহ ৫৪ জন। মামলার বাদী অ্যাডভোকেট শামসুল ইসলাম জানান, ২২ ডিসেম্বর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে ৩ নেতাকর্মী চোখ হারানোর পথে, একজনের পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এ অবস্থায় ন্যায় বিচারের আশায় মামলার আবেদন করেছেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, অবৈধ সরকারের পতন না হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। সকালে সিলেট নগরীর দরগা গেটে শহীদ সোলেমান হলে মহানগর মহিলা দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আফরোজা আব্বাস আরও বলেন, প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, তারা জনগণের বদলে সরকারকে পাহারা দিচ্ছে। রোকসানা বেগম শাহনাজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী। এদিকে বিকেলে নগরীর সোবহানি ঘাটে মহিলা দল সিলেট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আফরোজা আব্বাস। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার প্রমুখ। গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। উপজেলার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক অসহায়ের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সেনাপ্রধান সুন্দরগঞ্জে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়েছেন সেনা সদস্যরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৯৩। স্কুলগুলোতে বাঁধ ভাঙা আনন্দ। করোনা বাড়ায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বিএনপির সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, গুলিবর্ষণ। আন্দোলন শুরু হয়েছে, খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতন না হওয়া পর্যন্ত চলবে বললেন মির্জা ফখরুল। বিএনপিও নির্বাচনে আসবে, তবে গাধার মতো পানি ঘোলা করে বললেন ওবায়দুল কাদের। বিদেশে যেতে জেলে গিয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে, আবারও বললেন আইনমন্ত্রী। দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৫০০ ঘর। 31st নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে বার ও ডিস্কো পার্টি। নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের শপথকাল, ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।